নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার প্রাইম টাইমে। প্রথমেই তাকান আমাদের বিগ বলের দিকে। দেখুন এখানে একটা দরজার ছবি। আচ্ছা, এই দরজাটা কি খুলবে? এটা কৌতূহল থেকে জিজ্ঞাসা করছি। এই দরজাটা কি খুলবে? এই দরজাটা কি কোনোভাবে খুলবে? একবার টোকা মেরে দেখলাম। হ্যাঁ, দরজাটা সামান্য খুলছে বটে। একটুখানি খুললো দরজাটা, তারপরে বন্ধও হয়ে গেল। দেখলেন? এই দরজাটা খুললো সামান্য, তারপর বন্ধ হয়ে গেল। অর্থাৎ বিজেপিতে নো এন্ট্রি, বিজেপির দরজা খুলছে না, স্পষ্ট করে দিয়েছেন আজ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দরজা খোলা নেই, বিজেপির দরজা খোলা নেই, দরজা বন্ধ। তৃণমূলকে না নিয়েই এই যে মানুষ আস্থাটা রেখেছেন, কেন রেখেছেন? এদের বিরুদ্ধেই তো রেখেছেন। তো বিজেপির আর তৃণমূলকে নেবার প্রয়োজন নেই। এবার আপনার মনে কৌতূহল জাগতে পারে যে এই কথাগুলো আমি বলছি কেনই বা দরজাটা দেখালাম, কেন আজকে এটা দিয়ে ঠোঁটকাটা শুরু করলাম। কারণ এটা এখন বাজারে প্রবল চর্চা এবং কৌতূহলের বিষয় আম জনতার কাছে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলের মধ্যে একটা ভেদরেখা টেনে দিয়েছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তৃণমূলে যে সবাই খারাপ এমন তো নয়, এমন কোনো দল থাকতে পারে না যে দলে ইচ অ্যান্ড এভরিওয়ান খারাপ বা কলুষিত। যারা ব্যক্তিগতভাবে কলুষিত নন এবং তৃণমূলের মধ্যে থেকেও অনাচার সইতে পারতেন না, কিন্তু কোনো রকম ভয়ে হোক বা অন্য কোনো ভীতিতে হোক তারা মুখ খুলতে পারতেন না, তাদের ভবিষ্যতে নেওয়া গেলেও নেওয়া যেতে পারে, এমন একটা ক্ষীণ ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তারপর তার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আগে কালকের কথাটা শোনাই। তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতেও ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, কখন আসতে হবে আর কখন কড়া নাড়তে হবে। মানে ভালো তৃণমূলদের আপনারা ওয়েলকাম করছেন, খারাপ তৃণমূলদের নয়? ভালো খারাপ ঠিক করবার, তার জন্য প্যারামিটার তৈরি করবার মালিক তো আমরা নই। আমার চোখে তো সবই ভালো। তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, কখন আসতে হবে, কখন কড়া নাড়তে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা মন্তব্য। দরজা খোলার বার্তা মনে হচ্ছে যেন ঈষৎ দিয়েছিলেন, কিন্তু আজকে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কাল এই ইঙ্গিত তিনি দেওয়ার পর থেকেই কাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে? সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যারা এত খাটাখাটনি করে এত ঘাম রক্ত ঝরিয়ে দলটাকে ক্ষমতায় এনেছেন। কর্মীদের সেন্টিমেন্ট তো সব থেকে আগে, তাই না? নেতার সেন্টিমেন্টের থেকে অনেক বেশি কর্মীদের সেন্টিমেন্ট যে কোনো দলে গুরুত্ব পায়, এবং সেটাই হওয়া উচিত। কর্মীদের আবেগের কথা ভেবেই 24 ঘন্টার মধ্যে তাদের অবস্থান আরেকটু স্পষ্ট করলেন শ্রমিকবাবুরা। দলের রাজ্য সভাপতির মুখে এই কোট আনকোট ভালো তৃণমূলীদের জন্য দরজা খোলার কথা শুনে বিজেপির কর্মীদের একটা অংশ হয়তো হতাশ হয়ে পড়েছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, হয়তো কেন, লেখালেখি তো দেখেছি। কাল আমরা এই খবর সম্প্রচার করার পর বহু লোক, অনেকেই লিখেছেন তৃণমূলে কেউ ভালো নয়। এতদিন ধরে যারা তৃণমূলের অত্যাচার, নানা ধরনের নিপীড়ন তারা সহ্য করেছেন, এই পরিবর্তনের পর যদি তারা দেখেন যে তৃণমূলের নেতারা শুধু পাঞ্জাবিটা পাল্টে, কালারটা পাল্টে দলে চলে আসছেন, তাদের এই দলে চলে আসছেন ভোল বদল করে, তাহলে তাদের সেন্টিমেন্টে তো ধাক্কা লাগবেই। হতাশা থেকে বেরিয়ে আসতে পারে এত লড়াই আখেরে তাহলে কেন লড়তে গেলাম। দলের কর্মীদের রক্তঘাম ঝরানো যে কথা আমি বলছিলাম, সেই পরিশ্রমকে সম্মান জানাতেই আপাতত পরিষ্কার বলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, 3 মাস বিজেপির সদর দরজায় একটা খিল এঁটে দেওয়া হলো। বহিরাগতদের নো এন্ট্রি। তৃণমূলের নেতাদের রাজনীতির রেসে এখন আপাতত শ্রমিকবাবুরা বাতিল ঘোড়া মনে করছেন। তবে কোথাও যেন এখনও তার মধ্যে একটা সফট কর্নার দেখা যাচ্ছে। তার কথায় আমরা কিছু বলছি না, আপনাদের শোনাবো। যারা তৃণমূলের মধ্যে থেকেও ঠিক তৃণমূলের মতো নন, শুনুন। তৃণমূলের যে কর্মী তৃণমূলের থেকে একটু আলাদা, পাড়ার লোক, মানুষ তাদের চিনতে পারে, মানুষ এদেরও চিনছে, যারা হঠাৎ গেরুয়া আবির মেখে নিয়ে
পতাকা হাতে ধরে তৃণমূল অফিসের রং বদলে গেরুয়া রং করে দিচ্ছে। বাদুর এদের চিনছে। খোলা জলটা একটু থিতিয়ে গেলে আমার মনে হয় ডিসিশন নিলে ভালো হয়। 4 মের দুপুর 12টার পরে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা বিজেপি নয়। আগামী 3 মাস তৃণমূল কংগ্রেস থেকে শুধু নয়, অন্য দলের থেকেও যদি কেউ আসেন সেখানে যোগদান বন্ধ। ভালো তৃণমূল তাদের সংস্কারের মধ্যে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এগিয়ে আসবেন, তারপরে তো পার্টি সিদ্ধান্ত নেবে তাকে তৃণমূলকে নেবে কিনা। দেখুন, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বহুদিন রাজনীতি কভার করছি, তো এইটুকু অন্তত আমরা বুঝতে পারছি যে সদ্য নির্বাচিত এই বিজেপি দল যারা এখন শাসন ক্ষমতায় এসেছেন তাদের মধ্যেও কিন্তু তলায় তলায় একটা চার্নিং চলছে। হোয়াট ইজ টু বি ডান, কি করা উচিত, যারা সত্যি ভালো তাদের নেব, দলের বহরটা বাড়াবো নাকি আপাতত গেটটা বন্ধ রাখবো। এই চার্নিংটা কিন্তু চলছে এবং এর মধ্যে কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। একটা দল থেকে নিয়ে আর একটা দল বাড়ে, একটা দল নানাভাবে বাড়ে, কিন্তু অন্য দল থেকে লোক আসা যাওয়া এগুলো কিন্তু ভারতীয় রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, আমাদের রাজ্যের রাজনীতিতে লেগেই থাকে। এখন শেষ কথা কেউ বলছেন না, কিন্তু এই চার্নিংটা চলছে। বিজেপির দরজা যদি সামান্য খোলে, তাই এখন ভালো তৃণমূলী হওয়ার দৌড় বেড়ে গেছে। যারা শাসক দীর্ঘ 15 বছর ধরে শাসকের চেয়ারে বসেছিলেন, বিরোধীদের চেয়ারে বসতে এখন স্বাভাবিকভাবেই তাদের অস্বস্তি হচ্ছে। তাই তৃণমূলের এমএলএ থেকে এমপি অনেকেই দেখছি বিজেপির দরজায় হয় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে যেন কড়াঘাত করতে শুরু করেছেন, কড়া নাড়ছেন। তালিকাটা কিন্তু দিন দিন দীর্ঘ হচ্ছে, আর বিদ্রোহী মুখ ওরে বাবা সে তো বেড়েই চলেছে। সেই দলে নতুন সংযোজন কাউন্সিলর জুঁই বিশ্বাসও, শুনুন। 2016 পরে চিত্র সাময়িকভাবে বদলে যেতে শুরু করে। কিছু ভালো কাজের সঙ্গে সঙ্গে অনেক কিছু কাজ হয় যেগুলো মেনে নেওয়া যায় না, আর মেনে নিতে পারিনি। সেই জন্যই হয়তো আমি অড ম্যান আউট, আমাকে কাজ করতেই দেওয়া হয়নি। 2 বার 3 বার 4 বার বসার চেষ্টা করেছি নিজে, শুধু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজে রিকোয়েস্ট করেছি অনেকবার, কিন্তু আমি তো কোনো রেসপন্স পাইনি। ওনার হয়তো সময় হয়নি বসার। আপনারা যারা এই ভদ্রমহিলাকে চেনেন না, আমি আরেকবার বলে দিই, ইনি এক সময়ের প্রবল প্রতাপশালী মন্ত্রী, অরূপ বিশ্বাসের ভাই, স্বরূপ বিশ্বাসের স্ত্রী, এবং তিনিও প্রত্যক্ষ রাজনীতি করে এসেছেন, এতদিন তৃণমূলের রাজনীতি করেছেন এবং কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য সমালোচনা করছেন এখন অনেকেই। প্রত্যেক দিন এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেউ পদ ছাড়ছেন, দলের বৈঠক থাকলে কালীঘাটে যাচ্ছেন না। কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়িয়েই কি বিজেপির চোখে অনেকেই নাম্বার বাড়িয়ে নিতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু উঠবেই। আক্ষেপ করে গতকালই একটা কবিতা লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গিরগিটি, আবার সেটা লেখার পর তাকেও 5 রকম কথা শুনতে হয়েছে, সোশ্যাল মিডিয়া তো বটেই, তার দলের লোকজনের কাছ থেকে। দল পরিবর্তন করা এক জিনিস, অনেকের অনেক গ্রাউন্ড থাকে, আপনি জানি না ভবিষ্যতে এগুলো সব সময়ের সঙ্গে হয়, কিন্তু একটা দল, যে দলটায় থাকলাম, যে দলটার ক্ষমতার সময় থাকলাম, সবে থাকলাম, ঘটনাচক্রে বিরোধী পক্ষে সঙ্গে সঙ্গে নানা রকম একটা চিত্তচাঞ্চল্য শুরু হয়ে গেল। সেই জায়গাটায় বোধহয় নেত্রীর কবিতায় অসন্তোষ প্রকাশ করা আছে। মমতাদি যদি আমার মতো একেবারে তুচ্ছাতি তুচ্ছ কর্মীকে নিয়ে কবিতা লেখেন, বুঝবো যে মমতাদির কাছে অন্তত এই স্বীকৃতিটুকু পেয়েছি। মেয়র ইন কাউন্সিল পদত্যাগ করছেন, দলে আসার ইচ্ছা প্রকাশ করছেন, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা তো আমার কাছে তাদের ফাইল দিয়ে গেছে, কার কোথায় সম্পত্তি আছে, মোমো কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, বিরিয়ানি কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, এটা সবাই জানে। অর্থান্বেষীদের দিয়েই উনি পার্টি চালাতেন, আর ওনার নিজের দলের যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তারাও নিশ্চয়ই স্বার্থের মধ্যেই বিচরণ করতেন। কাজে এই স্বার্থের মধ্যে বিচরণ করে যে দল, সেই দলের যে পরিণতি হওয়ার কথা, তারা তো ভুল বদল করবেই। তারা বিজেপিতে আসতে চাইছে, বিজেপিতে এসে তারা বাঁচতে চাইছে, তাদের জন্য দরজা বন্ধ আছে। গিরগিটি, টিকটিকি কোনোটাতেই চিহ্নিত হতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আরশোলা হিসেবে চিহ্নিত হলেও আজকে খুশি হব। ভারতবর্ষের যা পরিস্থিতি, সবাই তো ককরোচও হতে চাইছে। দেখুন, কে কোথায় যাবেন জানা নেই, বলতে পারবো না, সময় তার উত্তর দেবে। তবে তৃণমূলের নেতারা যে সবাই ঘরে খিল হেঁটে বসে আছেন, তলায় তলায় কোনো চেষ্টা চরিত্র করছেন না, সে গ্যারান্টি কিন্তু নেই। তাদের অনেকেই একটা সুবিধাজনক রাজনৈতিক শিবির খোঁজার চেষ্টায় আছেন। সেখানেও যদি ঠাঁই না হয়,
তাদের নতুন তৃণমূল খোলার পরামর্শ দিলেন বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন? প্রয়োজনে আপনারা নতুন তৃণমূল গড়ুন। কাদের বলছেন? আচ্ছা, এই নতুন তৃণমূলটা কি উইথ মমতা বন্দ্যোপাধ্যায় অর উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায়? আমাকে যারা ফোন করছেন আমি বলছি ভাই আপাতত কোনো সম্ভাবনা নেই। এমএলএরা ফোন করছেন, হ্যাঁ এমএলএরা ফোন করছেন তৃণমূলের। হয়তো করছেন না, কে বলেছে আপনাকে? এমএলএরা ফোন করছেন, কাউন্সিলর ফোন করছেন, এমপিরা ফোন করছেন তো। অনেক এমএলএরা তো পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে কংগ্রেসের দরবারে। কংগ্রেস বলেছে 2/3 আমাদের চাই। বিদ্রোহের মতো করবেন, তার আলাদা দল তৈরি করে লড়তে পারেন। বিজেপি এ ধরনের টেন্টেড কাউন্সিলরদের নিয়ে নির্বাচনে যাবে না। তারা করুন, তৃণমূল ভাঙুন, আরেকটা নবতৃণমূল তৈরি করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ও শুনলাম কালীঘাটের বৈঠকে বলেছেন যাদের পোষাচ্ছে না তারা এখনই চলে যান, আমি আবার নতুন করে শূন্য থেকে শুরু করতে রাজি আছি। আচ্ছা, মমতা কাদের নিয়ে দল গড়েছিলেন এখন কালীঘাটের বাড়িতে বসে তিনি দেখতে পাচ্ছেন কি? দেখাই, কোমরে দড়ি বেঁধে পুলিশ এলাকায় নিয়ে আসছে বনিকে। বনি যে বলেছিল আমার নাম বনি, ভালো নাম অভিজিৎ রায়, যুব তৃণমূল নেতা। বীজপুরে তোলাবাজি থেকে 60টা ঠেক, হেন কোনো অভিযোগ নেই যে তার বিরুদ্ধে ছিল না। বনিকে দেখে আজ জনরোষ আছড়ে পড়েছে। বনি রাজকুমারে দড়ি বেঁধে পুলিশ এলাকায় তদন্ত করতে নিয়ে এসেছে। কেন তোমাকে ব্যবস্থায় আসতে হলো কেন? আমি নির্দোষ। তুমি নির্দোষ? তুলাবাজও টাকা তুলে তুলে খেত, আমাকেও অব্দি ছাড়িনি একদিন। আমি ন্যাংরা মানুষ, আমাকেও এ মেরেছিল বহু। সব কোয়ার্টারে পয়সা তুলছে, মাসে মাসে তৃণমূল করতো, টাকা দিত। টাকা কাক সুবোধকে আর কমলকে দিত। যারা চুরি করেছে তারা পালিয়েছে, আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। বলছি কারা চুরি করেছে, নামটা বলে দাও না। কমল অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছেন 15 বছরের শাসনে কেন জনরোষ তৈরি হয়েছে? কোথাও বনি, কোথাও শামীম, ওই হাওড়ার কথা বলছি, ওরফে বড়ে। এরাই তো এতদিন এলাকা শাসন করেছে, দাপিয়ে বেরিয়েছে। এরাই ছিল নিচুতলায় তৃণমূলের মুখ, যার পরিণতি সৌগত রায়ের মতো প্রবীণ অধ্যাপক মানুষ, তাকে আজকে নিমতায় লোকে ডিম ছুঁড়ে মারছে, চোর চোর স্লোগান দিচ্ছে। দলে চূড়ান্ত দুর্বৃত্তায়ন হয়েছে বুঝেও এই জ্ঞানীগুণী মানুষেরা এই দলটির মায়ার সময়ে কাটাতে পারেননি, তাই এই পরিণতি। আমি থাকলে আমাকে জুতো খুলে মারতাম ওনাকে। আমি তো টেলার, আমি তো পিকচার বাকি। একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী, এত অসভ্য, অসংস্কৃত, কালচারহীন লোক তো আমি দেখিনি। বিধানসভায় তৃণমূল বিধায়ক সুদীপ পত্নী, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের হয়ে কি অন্য কেউ সই করেছেন? কেউ কি তার জায়গায় প্রক্সি দিয়েছেন? নয়না বন্দ্যোপাধ্যায়ের সই কি অন্য কারো? এটা কি নকল সই? বিধানসভার প্রধান সচিবের অভিযোগের ভিত্তিতে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পৌঁছে গেল। বিধানসভায় নয়না বন্দ্যোপাধ্যায়ের বদলে কার সই? সত্যি কি অন্য কেউ সই করেছেন? সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছে পুলিশ। কাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন নয়না নিজে, খবর তৃণমূল সূত্রে। এই তো নয়না ব্যানার্জিকে গিয়ে বলেছে আপনার কাছে কেস করেছে প্রিন্সিপাল সেক্রেটারি বিধানসভার, যে আপনি যে সইটা আপনার সই নয়, ফোর্স করা হয়েছে। আজকে গিয়েছে নয়নাকে 3 ঘন্টা ধরে তাকে ক্রস করেছে, বলে আবার দরকার থানায় ডাকবো, আসবেন আপনি বলে গেছে তাকে। আর 3 ঘন্টা ধরে তাকে জিজ্ঞেস করেছে, বলছে হ্যাঁ এটা আমার সই, আমি সই করেছি এটা। তা সত্ত্বেও তাকে এভাবে হ্যারাস করেছে, এবং এরকম নাকি সবার বাড়িতেই যাবে। এটা ভয় দেখানো ব্যাপার, আর কিছু না। ভয় দেখানোর ব্যাপার, তোমাকে ভয় দেখানো। যারা সই করেছে তার স্বীকার করবে কি করে সই করেছে।
এই তো মেন্টাল প্রেশার তৈরি করার চেষ্টা করছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। দেখুন, অভিযোগের ভিত্তিতে গেছে, মানে দুর্নীতিটাকে এমন জায়গায় পৌঁছেছে, এখন এরা প্রক্সি সিগনেচার করছে, এটাও হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা পুরসভায় হয়, কলকাতা পুরসভায় এটা হয়। আর একটু অপেক্ষা করুন, সত্যিটা বেরিয়ে আসবে দু একদিনের ভেতরে। আর কাউকে তো যাচাই করতে যাওয়া, পরীক্ষা করতে যাওয়া মানে তাকে তো অ্যাকিউজ করা নয়। যদি তিনি না করে থাকেন তাহলে একরকম, আর যদি তিনি না করে থাকেন তারটা কে করলো, সেটা তো নয়না দেবীর জন্য বিপজ্জনক। তার মানে কোথাও একটা লুপহোলস তৈরি হচ্ছে, সেটা নয়না দেবীর আমার মনে হয় সহযোগিতা করা উচিত। যে ওনার সই কেউ করে নিচ্ছে মানে সবচেয়ে বেশি আতঙ্কে থাকার কথা তো ওনার। আর উনি যদি মানে কোন রকম সই ট্যাম্পারিং করেন, এক সময়ের সই অন্য সময় করেন, তার দায়িত্ব তো ওনাকেই দিতে হবে। সে কালীঘাটে কেন, উনি তারাপীঠেও যেতে পারেন, তাতে কি গেল? সে তো নালিশ করার অধিকার সবার আছে। উনি নালিশ করতে কোর্টে না গিয়ে মহা মুশকিলের কথা। ওনার তো উচিত ছিল কোর্টে যাওয়া। কাল আপনারা সবাই চমকে উঠেছিলেন বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর, তার বাড়িতে তার পাট খেতে মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা পেয়েছে পুলিশ। কোথায় কোথায় বাদুড়িয়ার এই তৃণমূল পুরপ্রধানের গুপ্তধন আর আছে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার বাড়ি ঘিরে তার ঘরে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, তার গাড়ির গ্যারাজেও তল্লাশি চলছে, কম্পিউটার সেন্টার। পাট ক্ষেতের পর তার গ্যারাজেও কি গুপ্তধন পাওয়া যেতে পারে? এই মুহূর্তে সেখানকার রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন আমার সতীর্থ নূর। নূর, কোথায় কোথায় তল্লাশি চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত মানুষ জানতে চাইছেন এই পুরপ্রধানের হেফাজত থেকে কত টাকা পাওয়া গেল? হ্যালো হ্যালো নূর, তুমি শুনতে পাচ্ছ? আমি রাজা বলছি স্টুডিও থেকে। এখনো পর্যন্ত কত টাকা পাওয়া গেল? কেন এত তল্লাশি চালানো হচ্ছে? তার মানে টাকার পরিমাণ আরো বাড়তে পারে। প্রথম দিন কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছিল যে দীপঙ্কর ভট্টাচার্যের যে পার্টি অফিস, সেখান থেকে রাশি রাশি তিরপল, সরকারি তিরপল উদ্ধার করেছিল। তারপর আমার পিছনে যে চেয়ারম্যানের বাড়ি রয়েছে, এই বাড়ির একেবারে পার্শ্ববর্তী যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে উদ্ধার হয়েছিল ৮০ লক্ষ টাকা। তারপর কিন্তু হয়েছিল ৮০ লক্ষ টাকা। থানার পুলিশ সেখানে কিন্তু মাটির নিচে কোথাও ছিল তৃণমূল নেতা অর্থাৎ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গুপ্তধন। এই মুহূর্তে কিন্তু আমার সহযোগীকে দেখাতে বলবো, বাদুড়িয়া থানার পুলিশ একেবারে ঘুরে রেখেছে, গোটা বাড়ি তারা তল্লাশি চালাচ্ছে। একেবারে ভিতরে কিন্তু কথা বলছেন পরিবারের লোকজনের সঙ্গে। বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই লোকজনের সঙ্গে। বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। এই যে গ্যারেজ রয়েছে, এই গ্যারেজে কিন্তু তল্লাশি চালিয়েছে পুলিশ। এখানে গাড়ি ছিল, এই গাড়ির মধ্যে থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, একটি ফাইল উদ্ধার হয়েছে। পরবর্তীতে একেবারে গোটা বাড়ি জুড়ে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে। তারা কিন্তু ভিতরে পরিবারের লোকজন তাদের সাথে কথা বলছেন কি রয়েছে এই বাড়িতে। কিন্তু সাধারণ মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আশঙ্কা করছেন এই বাড়িতে ঠিক যেমন যে ছবি দেখা গিয়েছিল পাট ক্ষেতের মধ্যে বস্তা বস্তা টাকা, তারা কিন্তু আশঙ্কা করছেন এই বাড়িতে হয়তো বিপুল পরিমাণে টাকা রয়েছে। যে ছবি দেখেছিলাম কম্পিউটার সেন্টার ৮০ লক্ষ টাকা, তারপর যে পাট ক্ষেত সেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেছিল। আমরা কথা বলবো যারা সাধারণ মানুষ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছেন, এই মুহূর্তে কিন্তু ভিড় জমিয়েছেন প্রচুর। বলো কথা বলো, সাধারণ মানুষ কি দেখছেন বলো নূর, বলো। সাধারণ মানুষ কি আশঙ্কা করছেন, কি থাকতে পারে? কি থাকতে পারে? কোটি কোটি টাকা এখনো চেয়ারম্যানের কাছে আছে। 2010 সালে খাওয়া হতো না, চুল্লো খেয়ে পড়ে থাকতো। তার এগেনস্টে আমরা সিপিএম এর হয়ে ভোট করতে এসেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ব্যক্তি আজকে কোটি কোটি টাকার মালিক। এ কোথা থেকে আসলো? সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের অর্থ সব শেষ করেছে, ধ্বংস করেছে। হ্যাঁ, এ গাড়ি চালাতো। কি থাকতে পারে বাড়ির মধ্যে? বিপুল হারে অর্থ এবং সোনা দানা এবং বিভিন্ন নথিপত্র ওনার কাছে থাকতে পারে। এবং উনি এত পরিমাণে দুর্নীতি করেছে, এ দুর্নীতি কি বলে, অর্থ মেপে বলা যাবে না। একেবারে দুর্নীতি করেছেন, অর্থ রয়েছে বাড়ির মধ্যে, সোনা বিপুল টাকা রয়েছে। তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে, গোটা বাড়ি ঘিরে রেখেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, বাদুড়িয়া থানার পুলিশ। আমরা কথা বলার চেষ্টা করবো। বলছি, আমি স্কুলের মেম্বার প্রেসিডেন্ট ছিলাম, উনি আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন। কি থাকতে পারে বাড়ির মধ্যে? আমি একজন হ্যান্ডিক্যাপ ছেলে, আমাকে অপমান করেছে, বাড়িতে এলাকায় সন্ত্রাস চালায় এবং প্রত্যেক বাড়িতে মানে ভোটের আগে মানে যেভাবে মানুষকে অপদস্থ করা যায়, মানে
মুখে বাজে বাজে ভাষা দিয়ে, হ্যাঁ সেইভাবে ভয় দেখিয়ে হুমকি কি দেখিয়ে কি করেন চেয়ারম্যান? গাঁজার কেস দেবো, গাঁজার কেস দেবো, গাঁজার কেস দেবো, মদের কেস দেবো, এইসব বলে মানুষকে হুমকি দিয়ে এলাকায় এ করে, বুঝলেন স্যার? মহিলারা জড়ো হয়েছে, মহিলা জড়ো হয়েছে, কি কি বলে আপনাদের? কি বলে কি বলে কি বলে কি বলে আপনাদের? আমার বাবাকে অনেকদিন আগে এখান থেকে পৌর ভোটের সময় ট্রেড দিয়ে গিয়েছে, বলছে 4 তারিখের পরে দেখে নেবে, এনার বিচার চাই। একেবারে বিপুল পরিমাণে মহিলা সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছে, সাধারণ মানুষ। আমাদের খাবার জলের কল তুলে নিয়ে গিয়েছিল, আরো অনেক বাজে কথা বলেছিল, আমরা কিচ্ছু তুলতে পারিনি, কিচ্ছুই বলিনি। আমার ওয়াইফকে স্যার, ওয়াইফকে বলে, মানে কি ভাষায় কথা বলবো, আমি একটু শিক্ষকতা করি, বুঝলেন তো, আমি বাজে ভাষায় কথা বলতে পারছি। বলেছিল সেটা খানকি মাগি অমুক তমুক এইসব পেটের নারী ছিল, এইসব কথা বলেছিল। একেবারে বিপুল পরিমাণে লোকজন তারা। বেশ নূর, আপাতত আমরা সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ দেখালাম। এই মুহূর্তে আমার হাতে সময় কম, আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে, কিন্তু আপনাদের যে ছবি দেখালাম এই খবরটা আজকের অন্যতম বড় খবর। বাদুড়িয়ার পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়িতে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনও বাহিনী মনে করছে আরও অনেক টাকা এবং ধনসম্পত্তি উদ্ধার করা যেতে পারে, তাই তার বাড়িতে এখন খোঁজ চালানো হচ্ছে।